হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এমএস ওয়ার্ডের মেনু বার এবং যে বারগুলো আছে সেই বারগুলো আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং ফাংশন কি F1 থেকে F12 কাজ দেখাবো, যে আপনার ওয়ার্ডের ভিতর যে এইগুলো কিভাবে কাজ করে সেটাই দেখাবো। তাইলে চলুন আমরা ভিডিওর ভিতর প্রবেশ করি। এমএস ওয়ার্ডটা প্রথমে আপনার ওপেন করবেন। তো আমি এমএস ওয়ার্ডটা ওপেন করলাম। যে এই জায়গায় সার্চে যাবেন, সার্চে যাওয়ার পর লিখবেন WORD ওয়ার্ড। এদিকে ওয়ার্ড আমার দুইটা সেট আপ দিয়ে আছে, একটা হচ্ছে 365, উপরটা আছে 365 আর নিচে যাচ্ছে ওয়ার্ড 2013। তো আমি 2013টা ওপেন করলাম। তো 13টা ওপেন করলাম। তো 13টা কিন্তু সিম্পলি কিন্তু ওপেন হয়ে গেল। এবার ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলাম। তো ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পরে আমি প্রথমে একটা বারের পরিচিতি দিই, যে কোন বারকে কী বার বলে সেটা দেখাবো। তাহলে চলুন দেখাই। প্রথম যে বারটা দেখতে পাচ্ছেন, যে এই বারটা একে বলে হলো টাইটেল বার। এটুকু কী বলে? টাইটেল বার। এই জায়গায় আপনি যখন নাম চেঞ্জ করবেন এই জায়গায় আপনার নাম আসবে, কিন্তু এটা আপনি কোন প্রোগ্রামে কাজ করতেছেন সেটার নাম আসবে আপনার ডকুমেন্টের পাশে বা আপনার নামের পাশে। এই জায়গায় ওয়ার্ডের কাজ করলে ওয়ার্ড, এক্সেলের কাজ করলে এক্সেল, এই জায়গায় নাম আসবে, কিন্তু যেই প্রোগ্রামে কাজ করবেন টাইটেল বারে এই জায়গায় কিন্তু শো হবে। এরপরে আসেন যে কুইক অ্যাক্সেস টুলবার, এটার নাম হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। আচ্ছা, এরপরে আসেন যে এটার নাম হচ্ছে যে আপনার মেনুবার। আর প্রতিটাকে কি বলা হয়? ট্যাব বলা হয়। প্রতিটাকে কি বলা হয়? ট্যাব। প্রতিটার নাম আছে কি? ট্যাব। আর এই পুরোটাকে বলা হয় মেনুবার। আর এর নিচে যে বারটা যেটা দেখতে পাচ্ছেন যে অনেকাংশে জুড়ে আছে, এটা আছে আপনার রিবন বলে। এই যে প্রতিটা ট্যাবের বা প্রতিটা মেনুর একটা রিবন বলা হয়, এইটুকু রিবন বলা হয়। আর এই যে সাইটের উপরে একদম কর্নারে দেখতে পাচ্ছেন যে এই তিনটাকে বলা হয় যে ম্যাক্সিমাইজ এবং মিনিমাইজ বার। আর এই যে মাইনাস যেটা দেখতে পাচ্ছেন, প্রথমে আসি যে এইটার বার, এটার নাম কি? এটা সে টগল বলা হয়। এটাকে ক্লিক করলে আপনি চাইলে যে ওয়াটো হাইট রিবন ক্লিক করলে আপনার পুরোটা কিন্তু হাইট হয়ে যাবে। আবার এই জায়গায় ক্লিক করলে আপনি যে শো ট্যাব বা শো ট্যাবস অ্যান্ড কমান্ড, এটা ক্লিকলি পুরোটা চলে আসবে। তো এটার আমরা যখন ফাংশন কি করাবো, ফাংশন কির মাধ্যমেও করা যায়। তো এই যে মাইনাসটা দেখতে পাচ্ছেন, যে মাইনাস, এই মাইনাসকে এটা বলে মিনিমাইজ। তো এটাতে যখন আপনি ক্লিক করবেন একটা প্রোগ্রাম মিনিমাইজ হয়ে যাবে বা হাইড হয়ে যাবে। হাইড হয়ে কিন্তু নিচেই চলে আসবে। এই যে নিচেই চলে আসছে, এই যে নিচে দেখতে পাচ্ছেন যে এটাতে আবার যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার এটা আবার ওপেন হবে। এটা মিনিমাইজ করলে যে আপনার প্রোগ্রাম কেটে যাবে এমন কোনো কথা না। আপনার এটা ছোটো হয়ে অর্থাৎ হাইড হয়ে আপনার টাস্ক বারে চলে আসবে। আমরা টাস্ক বার নিয়ে আলোচনা পরে করতেছি। এটা হচ্ছে কি ম্যাক্সিমাইজ। এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা সেকেন্ড কি যে ম্যাক্সিমাইজ বা ম্যাক্সিমাইজ আর রিস্টোর। এটা যখন আমি ক্লিক করবো একবার বড় হবে, প্রথমবারে যদি ছোটো থাকে বড় হবে, বড় থাকলে ছোটো হবে। অর্থাৎ এখন যদি ক্লিক করে ম্যাক্সিমাইজ আবার ক্লিক করব, এটা ছোটো একবার বড়, একবার ছোটো, একবার কী হবে? বড় হবে। এরপরে একদম কর্নারে যে ক্রস গুণ চিহ্নের মতো আসছে, এটাতে যদি ক্লিক করেন তাহলে কী হবে? আপনার পুরো প্রোগ্রামটা কেটে যাবে, অর্থাৎ প্রোগ্রাম থেকে বের হয়ে যাবেন। এরপরে আমি আসি যে বারটা, এটা আছে কিন্তু যে আপনার, আমি একটু এটা জুম করে নিই। জুম না করলে নিচে যে বারটা হরিজন্টাল বারটা সেটি কিন্তু শো হবে না। আমি আপনাকে একটু বড় করে দেখাই। তো এইটা এটা আছে আপনার হলো হরিজন্টাল, এটার হরিজন্টাল বলে, সরি এটা আছে আপনার হলো ভার্টিক্যাল, আর এটা আছে হরিজন্টাল। আপনারা জানেন যে আমাদের মনিটর স্ক্রিনটা সবসময় ল্যান্ডস্কেপে থাকে, যে এটা আছে আমার মনিটর স্ক্রিনে যদি এরকম না, আমাদের মনিটর স্ক্রিন থাকে এরকম। ঠিক আছে, আমি একটু দেখাই আপনাদের। মনিটর স্ক্রিন কিন্তু এরকম থাকে ল্যান্ডস্কেপ। তো সেই ক্ষেত্রে আমি যদি সিম্পলি এইভাবে ঘুরায় দেখি তাহলে এই বারটা কিন্তু আপনার এই বরাবর চলে আসবে, আর এই যে বারটা এটা চলে আসবে কিন্তু আপনার এই বরাবর। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি এটাকে বলতে পারি যে এটা হচ্ছে আপনার কি ভার্টিক্যাল, আর এই বারটার নাম হচ্ছে আপনার কি হরিজন্টাল। আর নিচে যে বারটা দেখতে পাচ্ছেন, এই যে বারটা, এটাকে বলে স্ট্যাটাস বার। কি বলে? স্ট্যাটাস বার। এই স্ট্যাটাস বারের মাধ্যমে আপনি কতগুলো পেজ নিয়েছেন বা কত নম্বর পেজে আছেন, কতগুলো ওয়ার্ড আপনার আছে পেজে বা ডকুমেন্টে আছে। আর এটা আছে আপনি ফুল স্ক্রিন, এটা প্রিন্ট লেআউট, এটা আছে ওয়েব লেআউট। আর এটার মাধ্যমে যে মাইনাস যে বাটনটা, এটা ক্লিক করলে আপনার পেজটা ছোটো হবে,
আবার এই প্লাসে ক্লিক করলে এটা কী হবে, বড় হবে। ঠিক আছে, তো স্ট্যাটাস বারে আপনি যদি এই জায়গায় ক্লিক করেন, মাউসের রাইট বাটন দিয়ে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে যেইগুলোই টিক মার্ক আছে সেইগুলোই কিন্তু আপনার স্ট্যাটাস বারে কিন্তু শো আছে। আপনি যদি চান যে জুম স্লাইডার, এই যে স্লাইডার আছে সেটা অফ করে দেবো, আপনি যদি সিম্পলি ক্লিক করবেন এটা কিন্তু চলে গেছে, আবার ক্লিক করলে এটা কিন্তু চলে আসবে। এভাবে যেগুলো আপনার দরকার সেগুলো রাখবেন, আর যেগুলো দরকার না সেগুলো উঠায় দিবেন। ঠিক আছে, এই যে ওয়ার্ড কাউন্ট অপশন, যে আপনার কতগুলো ওয়ার্ড আছে এটা যদি এই যে ওয়ার্ড কাউন্ট অপশন এটা যদি ক্লিক করেন দেখতে চলে আসে, আবার যখন ক্লিক করবেন তখন কিন্তু এটি চলে আসবে। তো এইটা গেল যে আমার স্ট্যাটাস বার। এবার আছে কি টাস্ক বার, এটা আছে কি এটা আছে টাস্ক বার। এই যে অংশটা দেখতে পাচ্ছেন নিচের যে অংশটা এটাকে বলা হয় টাস্ক বার। তো এইটা গেল আমাদের বারের পরিচিতি। এখন আমরা আসি যে আমি মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে F1 থেকে F12 পর্যন্ত কাজ কি। প্রথমে আসি F1 আছে হেল্প কি। আপনি যদি কোনোটা প্রোগ্রামে কাজ করতেছেন কিন্তু সেই কাজটা মনে আছে কিন্তু কোন ফাংশন আছে সেটা কিন্তু জানতেছেন না ওয়ার্ডের ভিতরে, তো আমি ওয়ার্ডের ভিতরে যেহেতু আছে আমি ওয়ার্ডের নিয়ে আলোচনা করি। তো F1 আমি প্রেস করলাম, F1 প্রেস করার সাথে সাথে কিন্তু আমার সামনে কিন্তু হেল্প নামে একটা ডায়ালগ বক্স এসে গেছে। কিন্তু আপনি যদি 13 নিচের বা 16 নিচের ভার্সনগুলো ব্যবহার করেন তাইলে 16 নিচের ভার্সন যদি ব্যবহার করেন তাহলে কিন্তু অফলাইনে কাজ করবে। 13তেও অনেক সময় দেখতে পাচ্ছেন যে ক্যান নট কানেক্টেড অর্থাৎ 13তে কিন্তু কানেক্ট আছে। আপনি যদি 10 ব্যবহার করেন বা 13 নিচের ভার্সনগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার নেট কানেকশন এই জায়গায় কিন্তু দরকার হবে না। ঠিক আছে, তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আমার নেট কানেকশনটা করে নিলাম। দেখতে পাচ্ছেন যে আমি এই যে নেট কানেকশনটা করে নিয়েছি। এখন যদি এই জায়গায় আমি ট্রাই অ্যাগেনে ক্লিক করি, ট্রাই অ্যাগেনে কিন্তু কানেক্টেড হয়েছে। এখন আপনি যেটা চাবেন যে মনে করেন সেভটা কোটা আছে সেভ লেখার পরে যখন আমি সার্চ বারে ক্লিক করব তখন কিন্তু এটা কিন্তু সার্চ করে নিয়ে আসছে যে আপনাকে কিন্তু ক্লিক ফাইল, এই যে ফাইল মেনু আছে এটাতে ক্লিক করতে বলতেছে, এরপরে সেভে ক্লিক করতে বলছে। ঠিক আছে, তো আমি দেখি ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন সেভ আছে। এভাবে আপনি F1-এর সাহায্য নিয়ে আপনি আপনার কাজগুলো সার্চ করে বের করে নিতে পারবেন যে কোথায় আছে কাজটা। এবার আছে F2-র কাজ আছে যে কোনো কিছুর নাম এডিট করা। তো আমি যদি চান যে ফোল্ডার অথবা কোনো ডকুমেন্টের নাম চেঞ্জ করবেন, তো দেখতে পাচ্ছেন যে এই যে আমার ডকুমেন্ট বা এই যে একটা ডকুমেন্ট, এটাতে আমি F2 প্রেস করলাম, মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব, ক্লিক করার পরে F2 দিলাম। F2 দেওয়ার পরে জায়গার নাম চেঞ্জ করার পরে আমি যদি ইন্টার প্রেস করি সিম্পলি কিন্তু আর নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এটা আছে F2-র কাজ। এবার হচ্ছে F3 হচ্ছে সার্চের কাজ করে। F3 কিসের কাজ করে? সার্চ করার জন্য আপনার কোনো ফোল্ডার অথবা দিস পিসিতে ঢুকতে হবে। এটা হচ্ছে আমার দিস পিসি, তো আমি দিস পিসিতে ঢুকলাম। দিস পিসিতে ঢোকার পরে এই যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন, যে এই জায়গায় সার্চ অপশন দেখতে পাচ্ছেন, আমি মাউস ছাড়া যদি যেতে চাই তাহলে F3 প্রেস করবেন। F3 প্রেস করলে কিন্তু আপনারা কী নিয়ে যাবে, যে সার্চ অপশনে কিন্তু নিয়ে যাবে। ঠিক আছে, তো এই জায়গায় F3 ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার কিন্তু সার্চ অপশনে নিয়ে গেল। এই যে এটা কিন্তু আমার অটোমেটিক কিন্তু নিয়ে আসছে। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে F3 হচ্ছে সার্চের কাজ। সার্চ করার জন্য আপনার ফোল্ডার অথবা দিস পিসিতে ঢুকতে হবে। এবার আসি আমরা F4-এর কাজ কি। তো F4-এর কাজ আছে যে আপনার সর্বশেষ লেখা কীভাবে পেস্ট হবে। এই যে আমি লেখাটা লিখলাম, এখন যদি এই লেখাটা যদি আমি পেস্ট করতে চাই F4 প্রেস করবো, এই লেখাটা বারবার পেস্ট হবে, অর্থাৎ সর্বশেষ লেখা পেস্ট হবে। F5 হচ্ছে ফাইন্ড রিপ্লেস ডায়াল বক্স আসবে। আমি F5 প্রেস করলাম, দেখতে পাচ্ছেন যে ফাইন্ড রিপ্লেস ডায়াল বক্স আসে। এখানে চাইলে আপনি যে কত নম্বর পেজে যাবেন শুধু নামটা লেখার পরে গো টুতে ক্লিক দেবেন। যেহেতু আমার এই জায়গায় 1 of 1 একটা পেজ আছে, দেখতে পাচ্ছেন যে এই জায়গায় আমার একটা পেজ আছে, তাকে এখন যদি পেজ বাড়াই তাই সেক্ষেত্রে কী করবো, কন্ট্রোল ইন্টার প্রেস করলে কিন্তু পেজ বাড়বে। ওকে, এবার আমি যদি F5 প্রেস করি, এবার আমি 1 নম্বর পেজে যাব, তাহলে 1 নম্বর লেখার পরে গো টুতে ক্লিক করলাম। গো টুতে ক্লিক করার পর কিন্তু দেখতে পাচ্ছেন যে এই জায়গায় আমার কিন্তু 1 নম্বর কিন্তু পেজে কিন্তু নিয়ে আসছে। তো দেখতে পাচ্ছেন যে আমি এই জায়গায় গেলাম, যার পর দেখতে পাচ্ছেন যে 1 of 6। এখন যদি এই জায়গায় আমি 3 নম্বর পেজে যাই, 3 নম্বর পেজে যে গো টুতে ক্লিক করলাম, গো টুতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এই জায়গায় কিন্তু আমার 3 নম্বর পেজে কিন্তু নিয়ে আসছে। ওকে, এই আর একটা কাজ আছে F5-এর, সেটা আছে যে আপনি
যদি এই জায়গায় একটা রিফ্রেশ দেন, রিফ্রেশের কাজ করে F5 কী করে, রিফ্রেশের কাজ করে। তাহলে প্রথমে আমি মাউস দিয়ে একটা রিফ্রেশ দিয়ে নিলাম, এরপর যদি F5 প্রেস করেন তাহলে কিন্তু সেটা কী করবে, রিফ্রেশের কাজ করতেছে। এবার আসেন হলো F6। তো F6-এ যাওয়ার পরে যদি F6 2 থেকে 3 বার প্রেস করে, আমি 2 থেকে 3 বার প্রেস করলে কিন্তু মেনু বারের শর্টকাট কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে। তো এই জায়গায় একটা কথা আপনাদের বলে রাখি যে আপনার যদি বিজয় 52 সেট আপ করা থাকে তাহলে অবশ্যই এই জায়গায় ইংরেজি করে রাখবেন, তা না হলে কিন্তু এই যে আপনার মেনু বার যে শর্টকাট, এই শর্টকাটগুলো কিন্তু কাজ করবে না, ঠিক আছে। এই জায়গায় সবসময় আপনার ইংরেজি রাখবেন। তো এই ছিল F6-এ যে মেনু বারে শর্টকাট দেখা যাবে। এরপর আছে F7 হচ্ছে গ্রামেটিক্যাল ভুল সংশোধন করে। আমি একটু জুমটা একটু ছোটো করে নিই। তো আমি একটা ভুল লিখলাম, এই বানানটা দেখতে পাচ্ছেন যে ভুল। এখন এই জায়গায় আসার পরে যদি আমি F7 প্রেস করি, দেখতে পাচ্ছেন F7 প্রেস করার সাথে সাথে কিন্তু আমার এই সাইডে কিন্তু সঠিক বানানটা কিন্তু চলে আসছে। এখান থেকে আপনার যে বানানটা সঠিক সেই বানানটা ক্লিক করে চেঞ্জে ক্লিক করবেন, ঠিক আছে, কিন্তু চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, ওকে। তো আমি আবার দেখাই যে এই বানানটা ভুল, অথবা এই বানানটা আমি ভুল লিখলাম, দেখতে পাচ্ছেন যে এই বানানটা ভুল। এখন যদি আমি যা ক্লিক করার পরে যদি F7 প্রেস করি, দেখতে পাচ্ছেন যে এই জায়গায় কিন্তু আমার সে সঠিক বানানটা কিন্তু নিয়ে আসছে। এখন এই চেঞ্জে ক্লিক করলে কিন্তু অটোমেটিক কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে চেঞ্জে ক্লিক করলাম, যে অটোমেটিক কিন্তু আমরা গ্রামার চেক করা হয়ে গেল। এটা হচ্ছে F7-এর কাজ। F7 হচ্ছে কি গ্রামেটিক্যাল ভুল সংশোধন করে। এবার F8 হচ্ছে কি যে আমি সাময়িক সময়ের জন্য পেজটাকে লক করে রাখবো কোনো প্রকার পাসওয়ার্ড ছাড়াই। তো এটা হলো ফ্যাক লক। তো এই জায়গায় যাওয়ার পরে আমি একটা জিনিস লিখতেছি। এখন যদি আমি মনে করি যে এখন আমি এটা লক করে রাখবো, তো F8 আমি একবার প্রেস করলাম, প্রেস করার পর দেখতে পাচ্ছেন যে আমার পেজটা কিন্তু লক হয়ে যায়। চাইলে কিন্তু আমি এখন লিখতে পারতেছি না, ঠিক আছে। এখন যেটা কাজ করবেন যে F1-এর সাইডে যে ESC বাটনটা আছে, এটার 2 থেকে 3 বার প্রেস করবেন। তো 1-2 বার প্রেস করলাম, এটা কিন্তু খুলে গেল। এখন চাইলে আপনি যা আছে তাই লিখতে পারবেন। আবার যদি F8 2 থেকে 3 বার প্রেস করেন তাহলে আপনার আবার যদি 4 বার 5 বার প্রেস করেন তো আপনার ডকুমেন্টে যতগুলো লেখা থাকবে অতগুলো অটো সিলেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি 2 বার প্রেস করলাম, এবার প্রেস করলে আমার লেখাটা কিন্তু পুরো কিন্তু ব্লক হয়ে গেল। এখন এই জায়গা চাইলে কিন্তু কার লেখা কিন্তু সম্ভব না, এর ভিতরে দেখতে পাচ্ছেন যে লেখা কিন্তু সম্ভব না। তো এইভাবে করে রাখতে পারেন। আবার ESC বাটন ডাবল প্রেস করে যদি ক্লিক করে আপনার লকটা কিন্তু উঠে গেল। এবার আসেন F9 হচ্ছে ফিল্ড আপডেট করে। তো ফিল্ড আপডেট করার জন্য যে কাজটি করতে হবে, প্রথমে আমরা চলে যাব ইনসার্টে ক্লিক করব। আমি প্রথমে ইনসার্টে ক্লিক করলাম। তো ইনসার্টে ক্লিক করব, চলে যাব ডেট অ্যান্ড টাইমে। আপনার এই জায়গায় ডেট অ্যান্ড টাইমে আমি ক্লিক করব। ডেট অ্যান্ড টাইমে ক্লিক করলাম। ডেট অ্যান্ড টাইমে ক্লিক করার পরে এই জায়গায় সেকেন্ড সহ যেই ডেট অ্যান্ড টাইম এটা নেব। এরপর এই জায়গায় আমরা যদি টিক মার্ক না থাকে, এই জায়গায় চেক মার্ক যদি না থাকে আমরা চেক মার্ক দিয়ে দেবো। তো আমি প্রথমে সেকেন্ড সহ সিলেক্ট করলাম, তারপরে এই জায়গাতে টিক মার্ক দেওয়া আছে, এই জন্য আবার দেওয়ার দরকার নেই, আমরা জাস্ট ওকে করে দিলাম। ওকে করার পর দেখতে পাচ্ছেন এই জায়গা আছে 6 সেকেন্ড। এখন যদি আমি F9 প্রেস করি, দেখতে পাচ্ছেন যে অটোমেটিক কিন্তু আমার সেকেন্ডটা কিন্তু আপডেট হচ্ছে। হ্যাঁ, এখন এইটা আর একটা ট্রিক্স আছে, সেটা দেখাই দেবো যে বারবার আপডেট না করে যদি আপনি লেখার প্রিন্ট দেবেন সেই মুহূর্তে আপনার ডেটটা আপডেট হবে। সেটা আমি ভিডিওর শেষের দিক দেখিয়ে দেবো। আমার ভিডিওটা দেখতে থাকুন। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর একটা কথা হচ্ছে যে এবার আছে আমার F10 যদি আমি একবার প্রেস করি, এটা কিন্তু মেনু বারের শর্টকাট কিন্তু দেখা যাবে। দেখতে পাচ্ছেন যে মেনু বারে এটাও কিন্তু F6 এবং F10, এটার ভিতরে পার্থক্য হচ্ছে যে F6 2 থেকে 3 বার প্রেস করা লাগে, আর F10 হচ্ছে একবার প্রেস করা লাগে, একবার প্রেস করলে চলে আসবে, ঠিক আছে। এরপরে আসেন যে আমি F11-এর কাজ আছে এক ফিল্ডে তার এক ফিল্ডে যাওয়া। আমি এদিকে 2-3টে ফিল্ড নিই, দেখা যাক যে নিলাম। ওকে, অবশ্যই প্রত্যেকটা ফিল্ডে আপডেটে এই যে চেক মার্ক থাকবে। এরপর আমি এটা নিলাম। দেখতে পাচ্ছি আমরা 2 থেকে 3টে ফিল্ড নিলাম। প্রথম ফিল্ডে গেলাম। এবার F11 এক ফিল্ডে তার এক ফিল্ডে আমি চলে যাচ্ছি। আবার যদি উপর দিক যেতে চাই শিফট চেপে রেখে F11 দেবেন, ঠিক আছে। যদি আবার F11 প্রেস করলাম, শিফট চেপে F11, অর্থাৎ F11 প্রথমবার সিঙ্গেল F11 দিলে এক ফিল্ডে তার এক ফিল্ডে যাবে। আর যদি আপনি ব্যাকের দিকে আসতে চান শিফট চেপে F11 দেবে, তাহলে এক করে এক ফিল্ডে থেকে এক ফিল্ডে ব্যাকে আসবে। এবার হচ্ছে F12 হচ্ছে সেভ অ্যাজের কাজ করে। F12 দিলাম।
এরকম সেভ অ্যাজ একটা ডায়াল বক্স আসবে। আপনার লোকেশন চুজ করে একটা এই জায়গার নাম দেবেন। এই জায়গার নাম দেওয়ার পরে প্রথমে লোকেশন চুজ করবেন, আমি লোকেশন চুজ করলাম, এই জায়গাটার নাম দেবেন, নাম দেওয়ার পরে সেভে ক্লিক করবেন। ওকে, তাহলে আপনার ডকুমেন্টটা সেভ হয়ে গেল। তাহলে এবারও কিসের কাজ করে? সেভ অ্যাজের কাজ করে। এখন আমি যে 3টে দেখাবো সেটা হচ্ছে যে আপনার যে মেনু বার হাইড হয়ে গেলে আপনি কীভাবে কিবোর্ডের সাহায্যে ঠিক করবেন। আবার আপনার যেটা যে এই যে ডেট অ্যান্ড টাইমটা নিলাম, এটা যদি আমি বারবার চেঞ্জ না করার আগে যদি প্রিন্টের পূর্বে যদি অটোমেটিক আপডেট করতে চাই, সেটা কীভাবে করব। তো সেটা করার জন্য আমি এখন আপনাদের দেখাবো। প্রথমত দেখাবো যে এইটা যদি আপনার এরকম হাইট হয়ে যায়, হাইট হয়ে যায়, তাহলে ঠিক কীভাবে করবেন। তো কন্ট্রোল F1 প্রেস করবেন, কন্ট্রোল F1 একবার প্রেস করলে হাইড হবে, আরেকবার প্রেস করে কন্ট্রোল হোল্ড করে রাখতে হবে। কন্ট্রোল হোল্ড সবসময় মনে রাখবেন। কন্ট্রোল শিফট অল্টার যদি কোনো শর্টকাটে থাকে ওইগুলো হোল্ড করে অর্থাৎ প্রেস করে রেখে তারপরে বাকি কীগুলো প্রেস করবেন। তো আমি প্রথমে F1 প্রেস করলাম, দেখতে পাচ্ছেন যে প্রথমবার আনহাইট, এবার F1 প্রেস করলো হাইট হয়ে যাবে। তো এবার যদি আমার এইরকম আসে, এখন যদি আমার কন্ট্রোল শিফট F1 প্রেস করি, দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু আমার হাইট হয়ে গেছে রিবন সহ। এখন যদি আবার আনতে হয় কন্ট্রোল শিফট F1 প্রেস করব, এরকম চলে আসবে। এখন এটা আমার হয়ে গেল। এখন যেটা দেখাতে চাইছিলাম বা আপনাদের বলেছিলাম যে আমি এই ডেট অ্যান্ড টাইমটা এদিক নিলাম, নেওয়ার পরে আমি চাচ্ছি যে এটা আমার বারবার আমি আপডেট না করে আমি একটা ফিল্ড নিয়ে রাখলাম। রাখার পরে কন্ট্রোল P যখন অর্থাৎ প্রিন্ট করতে যাব তখন কিন্তু এটা কি অটোমেটিক আপডেট হবে। সেটা কীভাবে করবেন? এই জায়গা ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে চলে যাবেন অপশন। তো অপশনে যাওয়ার পরে যে কাজটি করবেন সেটা হচ্ছে এই যে ডিসপ্লে অপশনে যাবেন। ডিসপ্লে অপশনে যাওয়ার পরে দেখি এই জায়গায় যে আপডেট ফিল্ড আছে কই, আমাকে একটু খুঁজতে হবে, ঠিক আছে। এই জায়গায় আসার পরে আমি অ্যাডভান্স অপশনে যাই। তো অ্যাডভান্স অপশনে যাওয়ার পরে দেখি আপডেট ফিল্ড, দেখতে পাচ্ছেন যে এবার আমরা ডিসপ্লেতে যাব। ডিসপ্লেতে যাওয়ার পরে এই জায়গায় আপডেট ফিল্ডস বিফোর প্রিন্টিং, এই জায়গায় যদি আপনার যদি ক্লিক না থাকে, এই জায়গায় চেকমার্ক দেওয়া আছে, দেখতে পাচ্ছেন যে চেকমার্ক দেওয়া আছে। এই টিকমার্কটা যদি দেওয়া না থাকে তাহলে টিকমার্কটা দিয়ে নেবেন, দেওয়ার পরে জাস্ট ওকে করে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখন 29 বাজে। আমি যদি কন্ট্রোল প্রেস করি, দেখতে পাচ্ছেন যে অটোমেটিক আপডেট হবে। একটু আমি জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন যে এই যে আমার কিন্তু সময়টা কিন্তু অটোমেটিক আপডেট হয়েছে। আর যদি এটা যদি চেকমার্ক না থাকে সেই ক্ষেত্রে কী হবে দেখেন, আমি একটু দেখাই। ওকে, একটু ব্যাকে আসি। তো এই দেখতে পাচ্ছেন যে এখন যদি আমি ফাইলে যাওয়ার পরে যদি অপশনটা দিয়ে দিই ডিসপ্লে, এখন এই জায়গায় এই যে এটা ক্লিক করে জাস্ট ওকে, টিকমার্ক যদি না থাকে তাহলে এটা কিন্তু অটোমেটিক আপডেট হবে না। সেটাই আমি দেখা দিচ্ছি। দেখতে পাচ্ছেন 18 সেকেন্ড হয়েছে। এখন আমি কন্ট্রোল P প্রেস করলাম, যে অটোমেটিক এই যে কিন্তু তারপরেও কিন্তু আপডেট হয়েছে। তো আপডেট হওয়ার কারণ হচ্ছে কিন্তু এই জায়গায় যাওয়ার পরে আপনি ডিসপ্লেতে যান। ডিসপ্লেতে যাওয়ার পরে এই জায়গায় আপডেট যদি অনেক সময় আপডেট হয়, অনেক সময় হয় না, আপনারা টিক মার্ক দিয়ে রাখবেন। যদি আপডেট হয় তো ভালো, আর না হলে আপনারা জায়গায় টিক মার্ক দিয়ে রাখবেন, তাইলে প্রিন্টেড করার পূর্বে আপনার অটোমেটিক আপডেট হয়ে যাবে, বারবার আপডেট করার প্রয়োজন হবে না। আজকের ভিডিও আমার এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে বা আপনাদের কোনো উপকারে আসে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর বেশি বেশি শেয়ার করবেন, অপরকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।